কখনো পাকিস্তান ঘনিষ্ঠতা, কখনো জামাত ইসলাম ঘনিষ্ঠতা, জামাত ইসলামের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশের সরকার গঠন, কিংবা জেনারেল এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা। ঠিক এভাবেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুর পর ভারত এবং বিএনপি কিছুটা স্থিতিশীল সম্পর্ক এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এ সম্পর্কের ইতিহাস কি? 10 বছর ক্ষমতা থাকাকালীন, অর্থাৎ 10 বছর প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুব যে মধুর ছিল তা কিন্তু নয়। একাধিকবার বিশ্বাস অবিশ্বাস, জামাত ঘনিষ্ঠতা, পাকিস্তান ঘনিষ্ঠতা, নর্থ ইস্ট নিয়ে টানাপোড়েন একটা চরম অরাজকর পরিস্থিতি তৈরি করে দিয়েছিল এই খালেদা জিয়া এবং ভারতের সম্পর্কে। ঠিক সেই সমস্ত ইতিবৃত্তান্ত আজকের এই অনুষ্ঠানে আপনাদের জানাবো। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় রাজনৈতিক চরিত্র খালেদা জিয়া, তার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ এস জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী অর্থাৎ এস জয়শঙ্কর, তিনি গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। তিনি তারেক রহমানের সঙ্গে ছবি তুলেছেন, খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন, তার শেষকৃত্য সম্পন্নে তিনি উপস্থিত ছিলেন। এই যে সম্পর্ক, বিশেষজ্ঞরা বলবেন অন্তত যে এই পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর যেখানে তার প্রত্যাবর্তনের কোনো সুযোগ আর নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা, ঠিক সেইখানে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথাও গিয়ে স্থিতিশীল হতে চলেছে, এইটা মনে করছেন বিশেষজ্ঞরা। তার অন্যতম কারণ অবশ্য আছে, সেটা অবশ্যই বিশ্লেষণে আমি বলবো। কিন্তু এই ইতিহাস যেখানে খালেদা জিয়া অন্যতম চরিত্র, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি মৃত, তার সঙ্গে ভারতের সম্পর্কের ইতিবৃত্তান্ত ঠিক কেমন ছিল? জিয়াউর রহমান অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ফার্স্ট লেডি এই খালেদা জিয়া অর্থাৎ পুতুল। খালেদা জিয়া তার জন্ম অধুনা জলপাইগুড়িতে হলেও ভারত এবং বাংলাদেশ সীমান্ত ভাগের সময় জলপাইগুড়ি ভারতের মধ্যে পড়ে। তারপর ভারত এবং বিএনপি অর্থাৎ যে এই খালেদা জিয়ার সম্পর্ক, একাধিকবার তিনি ভারতে এসেছেন, একাধিকবার দ্বিপাক্ষিক সম্পর্ক হয়েছে, বৈঠক হয়েছে। 10 বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রেও বহু টানাপোড়েন ঘটেছে। ঠিক কিভাবে, কেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক অস্থিরতার জায়গায় পৌঁছয়, তা কি জানেন আপনারা? প্রাথমিকভাবে এই আলোচনা শুরু করতে গেলে আমাকে যেটা বলতে হবে যে খালেদা জিয়া ভারতের অত্যন্ত আস্থাভাজন প্রথম দিকে থাকলেও আস্তে আস্তে সময় যত গড়ায় তত এইটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশে এই বিএনপি অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে মুক্তিযুদ্ধ আন্দোলনের পর যেটা আওয়ামী লীগ অর্থাৎ জাতীয়তাবাদ নিয়ে তৈরি হওয়া যে দল, তার পাশাপাশি বিএনপি জাতীয়তাবাদ নিয়ে তৈরি হওয়া যে দল, সেই দল অন্তত খালেদা জিয়া বা এই তার যে স্বামী অর্থাৎ জিয়াউর রহমান, তারা এই ইসলামিক স্টেট অর্থাৎ ইসলামিক যে মাইন্ড, সেই মাইন্ডটাকে কিছুটা অ্যাড করে দিতে চেয়েছিলেন। এবং খালেদা জিয়া বরাবর বাংলাদেশের জন্য ভালো চাইলেও, বাংলাদেশের পক্ষে থাকলেও, সবসময় বাংলাদেশের স্বার্থ দেখলেও তিনি চাননি ভারতের পরাধীনতায় বা রীতিমতো ভারতের একটা পরোক্ষ প্রভাব থাকুক। তিনি এই সমস্ত প্রভাব থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন এবং ঠিক এই জন্যই ভারত বিরোধী রাজনীতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরপর আস্তে আস্তে যত সময় পাল্টেছে, ঠিক তত দেখা গিয়েছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, অর্থাৎ 1991 থেকে 96 তার যে শাসন আমল, তার আগে অবধি 16 বছর এই এরশাদের যে সামরিক শাসন, জেনারেল এরশাদের যে সামরিক শাসন, তার বিরুদ্ধে লড়াই করেছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই। এরপর 1991 সালে নির্বাচনের মাধ্যম দিয়ে তিনি যখন ক্ষমতায় আসেন, প্রাথমিকভাবে ভারত মনে করেছিল যে এইটাই হয়তো সূচনা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা অন্যতম সূচনা। হলো তাই, কিন্তু সেইটা যে ধরে রাখা গেল না, তার অন্যতম কারণ বাংলাদেশের এই সম্পর্কে এবং তার শাসন আমলে ভারত এটা মনে করতে থাকলো বা এইটা বুঝতে থাকলো যে কোনোভাবে জামাত ইসলাম বা পাকিস্তানের ঘনিষ্ঠ হতে চাইছে তারা। এবং এই জায়গায় যে জাতীয়তাবাদ নিয়ে তৈরি হওয়া যে দলটির সঙ্গে যে ইসলামিক মাইন্ড কিছুটা অ্যাড করে দেওয়া হয়েছে, সেইটাই কোথাও গিয়ে ভারতীয় রাজনীতির বিরোধিতা করলো। এরপর যে চিত্রটা একেবারে ক্রমশ প্রকাশ্যে এলো, সেইটা হলো নর্থ ইস্ট। ভারতের তরফ থেকে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে এই খালেদা জিয়ার শাসন আমলে 1991 থেকে 96 মধ্যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আলফা নেতারা তারা বাংলাদেশে ঘাঁটি গাড়তে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে অভিবাসনও অর্থাৎ অবৈধ অনুপ্রবেশও এই সময়কালেও
বাড়তে দেখা গিয়েছে। সেটা ভারতের জন্য অত্যন্ত চিন্তার আশঙ্কার ছিল, যেটা অন্তত মনে করেন এখনকার বিশেষজ্ঞরা এবং সেই সময়ে শাসনামলে অর্থাৎ খালেদা জিয়ার শাসনামলে যে সমস্ত বিশেষজ্ঞরা ছিলেন, দূতাবাসের যে সমস্ত বিশ্লেষকরা ছিলেন, তারা অন্তত এমনটাই মনে করছেন যে ভারতের সঙ্গে বিএনপির বা খালেদা জিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা অস্থিরতা তৈরি হওয়ার অন্যতম কারণ নর্থ ইস্ট অর্থাৎ আলফা থেকে শুরু করে বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো আস্তে আস্তে গড়ে উঠেছিল, যেখানে চোখ বুঝেছিলেন বলে অভিযোগ বারবার ভারত বিভিন্ন ক্ষেত্রে আলফা জঙ্গি সংগঠন সহ বিভিন্ন জঙ্গি সংগঠনদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা কেন বাংলাদেশে ঠাঁই পাচ্ছে, কেন বাংলাদেশের সরকার তাদের কিছু বলছে না। এবং এই জঙ্গি সংগঠনগুলো বারবার করে নর্থ ইস্টের সার্বভৌমত্বকে টার্গেট করছে তখন ভারতের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এইভাবে চলতে পারে না। ঠিক তারপরেই সমস্যার শুরু। এক্ষেত্রে আমি যদি প্রথম হাফটা দেখি, অর্থাৎ 1991 সালে যখন লড়াই করে তিনি ক্ষমতায় এলেন, একেবারে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যম দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে তিনি যখন সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ খালেদা জিয়া 1991 থেকে 1996 সাল অবধি ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, সেক্ষেত্রে কোনো বড় চুক্তি তারা স্বাক্ষর করতে পারেনি এবং অন্য কোনো সমাধান বা অন্য কোনো সমস্যার সমাধানও তেমনভাবে তারা করে উঠতে পারেনি। বরং জামাত ঘনিষ্ঠতা, পাকিস্তান ঘনিষ্ঠতা এবং এই অনুপ্রবেশ এবং তাছাড়া যে সমস্যাটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে জুড়ে বসেছিল, সেইটা হলো এই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, যেটা কিনা এই নর্থ ইস্টে টার্গেট করছিল। এবং বাংলাদেশে এরকম আলফা নেতা থেকে শুরু করে এই যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো বারবার করে এই টাইপ অফ পিরিয়ডে টার্গেট করছে ভারতকে, ঠিক সেই সময় 1996 সালে ভারতের এবং বাংলাদেশের সম্পর্কে নতুন মোড় নেয়, যেখানে বাংলাদেশের সরকার পতন হয়, অর্থাৎ খালেদা জিয়ার পতন হয়ে ক্ষমতায় আসে এই শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমতাসীন করার পর ঠিক 3 মাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি। সেক্ষেত্রে ঐতিহাসিক গঙ্গা চুক্তি সেরে ফেলে। সেই ঐতিহাসিক গঙ্গা চুক্তিতে ফারাক্কা বাঁধজনিত যে সমস্যা, সেই সমস্ত সমস্যার সমাধানও সেই সময় করা হয়। যদিও সেই সমস্ত চুক্তির জন্যই বর্তমানে বাংলাদেশ ও ভারতের যে সমস্ত জল সমস্যা রয়েছে, সেইটা তেমনভাবে নেই। তার পাশাপাশি যদি মনে করা যায়, তাহলে 1996 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর খালেদা জিয়া বারবার করে ভারত বিরোধী সুর চড়াতে থাকে। ঠিক সেইখানে ভারত বুঝতে পারে এইটা কিন্তু কোনোভাবেই ভারত আর সহ্য করবে না। 1996 সালের পর 1996 থেকে যখন শেখ হাসিনা ক্ষমতা থাকেন, তারপর 2001 সালে ফের নির্বাচনের মাধ্যম দিয়ে, সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় বসেন এই খালেদা জিয়া। 1996 পর 1996 থেকে ক্ষমতা যান, 2001 থেকে 2006 অবধি তিনি ক্ষমতায় ছিলেন। 2001 থেকে 2006 অবধি যে পিরিয়ড, অর্থাৎ দ্বিতীয় পর্বে কোনোভাবেই ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো হয়ে ওঠেনি। সেইখানে বলতে গেলে আমাকে একবার করে প্রত্যেকটা ক্ষেত্রেই বলতে হবে যে এই জোট সরকার, যেটা কিনা বাংলাদেশে তিনি যে ফার্স্ট হাফে 1991 থেকে 96 সালে ছিলেন, সেই সময় যে সমস্ত সমস্যাগুলো ছিল, সেক্ষেত্রে একটা অবিশ্বাস ছিল। শেখ হাসিনার ক্ষমতায়নের পর ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় পৌঁছয়, সেখানে ভারত বিরোধী সুর চড়াতে থাকেন বিএনপি। সেক্ষেত্রে একটা খালেদা জিয়া ও বিএনপির উপর একটা অবিশ্বাস জন্মায় ভারতের। ঠিক তারপর কংগ্রেস কিংবা অকংগ্রেসি যে দলই থাকুক, ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক ঠিক হয়নি। এবং এই সেকেন্ড হাফে, অর্থাৎ 2001 থেকে 2006 মধ্যে যে সরকার গঠন হয় বাংলাদেশে, যে সরকার জামাত সহ 4টি মৌলবাদী দলকে সঙ্গে নিয়ে এই বিএনপি সরকার গঠন করে, জোট সরকার। সেই জোট সরকারের যে মন্ত্রী হন, তাদের মধ্যে জামাতের 4 জন মন্ত্রী ছিলেন, জামাতের 4 জন গুরুত্বপূর্ণ নেতাও ছিলেন। তাদের আমি একটু বলে দিতে চাইব। প্রাথমিকভাবে এই জামাতের যে নেতারা ছিলেন, তারা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও পেয়েছিলেন। এইখানে প্রশ্ন যে ভারতের সঙ্গে তাদের সম্পর্কটা তো সেই সময় খারাপ হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরে যে ঘটনা দুটো ঘটে, দুটো একেবারে পার্টিকুলার ঘটনা, যেটা বিশ্লেষকরা অন্তত এমনটা মনে করছে যে এই দুটো পার্টিকুলার ঘটনার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘেটে যায়। কি প্রাথমিকভাবে চট্টগ্রামে যে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের যে ঘটনা চট্টগ্রাম বন্দরের জেটি থেকে, এবং শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা, এই দুটো ঘটনাতেই মনে করা হয় যে এই যে চট্টগ্রামে যে 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছে, সেই 10 ট্রাক অস্ত্র উদ্ধার সেই সময় শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন জামাত নেতা মতিউর রহমান নিজামী। এই জামাত নেতা মতিউর রহমান নিজামী মনে করা হচ্ছিল, বারবার করে ভারত অভিযোগ করছিল যে এই আলফা নেতাদের তারা ঘুরপথে সাহায্য করছে, যাতে ভারতের এই নর্থ ইস্টের উপর একটা প্রভাব ফেলা যায়। এবং এই অস্ত্র তাদের কাছেই যাচ্ছিল বলে এই গোয়েন্দা সূত্রে খবর এসে পৌঁছয়। এবং এরপর ভারতের অত্যন্ত মিত্র এই শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা আরও একটা অবিশ্বাসের জায়গা করে দেয়। এবং ঠিক এই অবিশ্বাসেই এক প্রকার ভারতের সঙ্গে
সম্পর্ক একেবারে ঠান্ডা ঘরে চলে যায়, আর কোনোভাবেই সেই সম্পর্ক যে ঠিক হবে না এটাই বিশ্লেষকরা বুঝতে থাকে। কিন্তু সেক্ষেত্রে বারবার করে ভারত কিন্তু আরও একটা অভিযোগ করছিল, যেখানে শীর্ষস্থানীয় আলফা নেতা পরেশ বড়ুয়া, অরবিন্দ রাজখোয়ার মতন শীর্ষস্থানীয় আলফা নেতারা বাংলাদেশে আতিথেয়তা পাচ্ছে, অর্থাৎ তারা পরিবার নিয়ে রয়েছে, তার আতিথেয়তা পাচ্ছে, এইরকম অভিযোগ কিন্তু বারবার করে উঠতে থাকছিল ঠিক এই সময়। এবং বিশ্লেষক যারা রয়েছে, বিশেষজ্ঞরা তারা কিন্তু অস্বীকার করেন না যে এই খালেদা জিয়ার সময় বাংলাদেশে আলফা থেকে শুরু করে জেএমবি থেকে শুরু করে বড় বাংলা ভাইয়ের মতন যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো তাদের কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল। তারপর 2006 সালের পর ক্ষমতা পরিবর্তন এবং সেই সময় একটা চরম অস্থিরতার সৃষ্টি হয় বাংলাদেশে। তারপর 2009 সালে নির্বাচনের মাধ্যম দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মসনদে বসে এবং বাংলাদেশের মসনদে বসার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্যাকটিক্যাল চাল এই শেখ হাসিনা খেলেন। কীরকম? সেক্ষেত্রে বাংলাদেশের এই যে সমস্ত জঙ্গি সংগঠনের নেতাগুলো তাদেরকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। সেক্ষেত্রে পরেশ বড়ুয়া থেকে শুরু করে অনুপ চেতিয়া, অরবিন্দ রাজখোয়া, তারা কিন্তু শেখ হাসিনার মেয়াদেই ভারতের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় এবং সেক্ষেত্রে ভারত তাদেরকে বিচার করার সুযোগ পায় এবং এই জায়গাতেই কিন্তু ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু এইখানেই কি ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক শেষ হয়ে যায়? তথ্য বলছে, বিশ্লেষকরা বলছে তেমনটা কিন্তু নয়। তার কারণ 2012 সালে যখন খালেদা জিয়া আসেন ভারতে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা তাকে গ্রহণ করা হয়, তাকে আহ্বান করা হয়, তিনি আসেন, তিনি সেক্ষেত্রে বৈঠক করেন, একান্ত বৈঠক করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে। সেই সময় মনমোহন সিং বিভিন্নভাবে তাদের সঙ্গে বন্ধুত্বতা রাখার চেষ্টা কিন্তু করেন। সেক্ষেত্রে 2012 সালে যখন আসেন, তারপর সেই সময় কিছুটা ভালো বন্ধুত্ব হলেও বা কিছুটা সম্পর্কের দিকটা এগোলেও বারবার করে সেই সময় শেখ হাসিনার তরফ থেকে বা শেখ হাসিনা সরকারের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছিল যে কেন এমনটা হচ্ছে। তার কারণ শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা দুজনেই পরস্পর মেরুর ব্যক্তি ছিলেন এবং ঠিক এই জায়গা থেকে সেই সমস্ত কিছু উপেক্ষা করেও ভারত বাংলাদেশ সম্পর্ক সেই সময় তৎকালীন কংগ্রেস এবং বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু সম্পর্ক মধুরই ছিল। কিন্তু এই জায়গায় বিএনপিকে ডেকে এনে রাষ্ট্রীয় সম্মান এই সমস্ত কিছুর পর ভারত বা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বা আওয়ামী লীগ সরকার প্রশ্ন তুললেও ভারত তেমন আমল দেননি এবং তার পাশাপাশি বাংলাদেশও কিন্তু তারপরে আর তেমনভাবে আমল দেয়নি। কিন্তু এইখানেই কি সম্পর্ক ভালো হয়? আদতে কিন্তু তেমনটা নয়। তার কারণ বিশ্লেষকরা জানাচ্ছে অন্তত যে ঠিক তার 3 মাস পর, যেখানে খালেদা জিয়া ভারতে এলেন তার ঠিক 3 মাস পর বাংলাদেশে গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যান এবং প্রণব মুখার্জি যাওয়ার পর খালেদা জিয়া কিন্তু তার সঙ্গে দেখা করেননি। যদিও সেক্ষেত্রে বিভিন্ন ডামাদোল বা বিভিন্ন রকমভাবে হরতালের অভিযোগ দেখিয়ে বা হরতালের ইস্যু দেখিয়ে ওই সাক্ষাৎ তিনি বয়কট করেন বা সাক্ষাৎ তিনি আসেন না। কিন্তু বিশ্লেষক এবং গোয়েন্দারা বলছে যে জামাতের এক প্রকার জামাতের ইশারাতেই তিনি কিন্তু এই বৈঠক এড়িয়ে যান এবং তারপর থেকেই কিন্তু বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক সেই সময় থেকেই একেবারে রসাতলে চলে যায়। যদিও 2014 পর ভারত সরকার পরিবর্তন হয়, ভারতে বিজেপি সরকার ক্ষমতা আসে এবং সেই সরকারের ক্ষমতা আসার পর মনে করা হয়েছিল যে বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু এই একের পর এক নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ কোনোভাবেই কিন্তু ভারতের সঙ্গে বিএনপির আর সম্পর্ক ভালো করতে পারেনি। যদিও বলে রাখা প্রয়োজন যে বিভিন্ন ক্ষেত্রে বিএনপির বিভিন্ন নেতা ভারতে এসেছেন, বৈঠক করেছেন, বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে ভারতের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যদিও তাতে কোনো লাভ তেমনভাবে হয়নি। এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো, একেবারে জামাত ঘনিষ্ঠতা, পাকিস্তান ঘনিষ্ঠতাই এই সমস্ত কিছুর কাল হয়ে দাঁড়ায়। একদিক থেকে জামাতের সঙ্গে বৈঠক করে, জামাতের সঙ্গে জোট করে সরকার গঠন, অন্যদিক থেকে পাকিস্তানের একটা প্রভাব, এই সমস্ত কিছু যেন এই খালেদা জিয়াকে পাকিস্তান প্রেমী এবং জামাত প্রেমী বলে আখ্যা দিয়ে দিয়েছিল এবং ঠিক সেইখানেই ভারত সরকার তারা কিন্তু আর কোনোভাবেই এই খালেদা জিয়াকে বিশ্বাস করতে পারেননি এবং ঠিক তারপর থেকে আমরা দেখেছি জামাতের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা। যদিও এই মুহূর্তে সেই সমস্ত কিছু না থাকলেও প্রাথমিকভাবে এই মুহূর্তে খালেদা জিয়া 30শে ডিসেম্বর অর্থাৎ গত মঙ্গলবারের মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী তার শেষকৃত্যে যান, শেষকৃত্যে গিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, তিনি উপস্থিত ছিলেন। কিন্তু এসবের মধ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত পরিষ্কার করে বুঝে গিয়েছে যে এই মুহূর্তে তাদের মিত্র অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সুযোগ কিন্তু নেই এবং ঠিক সেই জন্যেই কোথাও গিয়ে এটা তারা পরিষ্কার যে একমাত্র গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং ঠিক সেই জন্যই আগে ভাগে ভারত এবং বিএনপির যে সম্পর্ক তারা কিন্তু মজবুত করতে চাইছেন। যদিও এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে বিশেষজ্ঞরা অন্তত মনে করছেন ঠিক সেই জায়গায় একদিকে যখন বাংলাদেশে অরাজকর পরিস্থিতি, একদিক থেকে বিভিন্নভাবে ভারত বিরোধিতার সুর, সেক্ষেত্রে হাদির যে সমস্ত ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে এনসিপি, জামাত, তারা একযোগে যে ভারত বিরোধিতার সুর তারা চড়িয়ে রেখেছেন, ঠিক সেই সময়ে এই তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়ার পুত্র, বড় পুত্র, তিনি এসে
প্রাথমিকভাবে যে বার্তা গোটা বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন, সেখানে কোনোভাবেই তিনি ভারত বিরুদ্ধাচরণে কোনো শব্দ খরচ করেননি এবং তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন, ঠিক যেমনটা ভারত এবং বাংলাদেশ উভয়ই চায়। এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যেমনটা দেখতে চায় ভারত, ঠিক তেমন একটা বার্তা কিন্তু ইতিমধ্যে তারেক রহমান দিয়েছেন। ফলে সব মিলিয়ে ভারত এই মুহূর্তে খালেদা জিয়া তিনি দেখে যেতে পেরেছেন যে 2024-এর 5ই আগস্টের পর বিএনপির সঙ্গে কিছুটা আড়ষ্টতা কেটে সম্পর্ক ভালো হলেও ভারতের সঙ্গে, সেক্ষেত্রে তারেক রহমান এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পদক্ষেপ গ্রহণ করে এবং তাতে যদি ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভালোর দিকে এগোয়, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রত্যাবর্তনের চান্স না থাকা এই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক থাকলেও বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কেমন গড়ে উঠবে, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক এইভাবেই ভারত এবং বিএনপি এবং খালেদা জিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কের শেষ ঘটে এবং এই মুহূর্তে নতুন একটা সম্পর্কের শুরু নয়, নতুন একটা সম্পর্কের আশা নিয়ে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে এই দুটো দেশের দিকে।